আইএমএফ এর ব্যাংকিং খাতে তাদের অনেক আপত্তি তারা জানিয়েছে এবং সেখানে কন্ডিশনসে ওটা আছে যে ব্যাংকিং খাতে অনেক নিয়ম কানুন বদলাতে হবে। সেটা সরকার কিছুটা ঠকিয়ে তারা আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকে ঠকানো অত কঠিন কিছু না। তাদের শর্তগুলি মানা, আমি নিজে চোখে এগুলো দেখেছি। আমি অনেক বছর কাজ করেছি ওদের সাথে। ওদের শর্ত ভাঙা খুব সহজ এবং ফাঁকি দেওয়াটাও খুব সহজ। আইএমএফ বাংলাদেশকে ঋণ দিতে কঠিন কঠিন শর্ত দিচ্ছে। এসব শর্ত পূরণ করে আইএমএফ এর ঋণ নেওয়া কি সম্ভব? তারা তো এখন পর্যন্ত আইএমএফ অনেক কিছু মাফ করে দিয়েছে, কিন্তু এই কঠিন কঠিন শর্তগুলি না দিলে তো একেবারে হরিলুটটা বাংলাদেশে এটা কোনো আপত্তি থাকতো না। আইএমএফের ব্যাংকিং খাতে তাদের অনেক আপত্তি আছে যে যেভাবে ব্যাংকিং খাত পরিচালনা করছে কেন্দ্রীয় ব্যাংক, সেখানে আইএমএফের আপত্তি তারা জানিয়েছে এবং সেখানে কন্ডিশনসে ওটা আছে যে ব্যাংকিং খাতে অনেক নিয়ম কানুন বদলাতে হবে। সেটা সরকার চেষ্টা করবে বা একটা দেখানোর একটা চেষ্টা করবে যে আমরা করছি তোমাদের কথা মতো। আসলে এই সরকারের মধ্যে সেরকম আন্তরিকতা নাই সংস্কারের ব্যাপারে। তারা কিছুটা ঠকিয়ে তারা আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকে ঠকানো অত কঠিন কিছু না। তাদের শর্তগুলি মানা, আমি নিজে চোখে এগুলো দেখেছি। আমি অনেক বছর কাজ করেছি ওদের সাথে। ওদের শর্ত ভাঙা খুব সহজ এবং ফাঁকি দেওয়াটাও খুব সহজ। আপনাকে একটা উদাহরণ দিই। পাকিস্তানে একবার একটা শর্ত ছিল যে জিডিপির 10.8% বেশি তাদেরকে করের তাদের কালেকশন আনতে হবে। ওকে, তারা খুব পাকিস্তানিদের বুদ্ধি এসব ব্যাপারে। তারা যেটা করলো, পাকিস্তানের স্ট্যাটিস্টিক্যাল সংস্থা তারা জিডিপি কমায় দিল। জিডিপি কমায় দিয়ে তারা যেই কর ছিল সেটা দেখালো তো সেটা তো 10%, 8-এর চেয়ে বেশি, এখন 12-13 হয়ে গেছে। কথাটা বুঝছেন? তারা জিডিপিটাই কমায় দিল হিসাবটা। সো সবসময় একটা পথ থাকে এই ধরনের আন্তর্জাতিক। আপনারা ভাববেন খুব ভালো অর্থনীতিবিদ, খুব চালাক, কিন্তু এইসব ব্যাপারে তারা অনেকটা সীমাবদ্ধ। তাদেরকে সরকারি তথ্য এবং সব স্ট্যাটিস্টিক্স তাদেরকে এগুলো নিতে হয়, মেনে নিতে হয়। তারা নিজেরা কোনো স্ট্যাটিস্টিক্স তৈরি করে না। তাদের পরিসংখ্যান নিজেরা তারা তৈরি করার কোনো সিস্টেম নেই। সেই জন্য সরকারি পরিসংখ্যানের উপরে নির্ভরশীল এইসব সংস্থা। সরকারের পরিসংখ্যান যদি একটা ফ্রড থাকে, যেটা বাংলাদেশের সব কিছুতেই ফ্রড, পরিসংখ্যানে ফ্রড থাকবে না কেন? এটা একটা প্রশ্ন। ধরেন জিডিপির হার, জিডিপির মাপার ব্যাপারে প্রচুর সমস্যা আছে। যেই জিডিপি দেখাচ্ছে 7%, আমার ধারণায় এটা 2-3-এর বেশি না। ভারতে যেমন আরভিন্দ সুব্রমণিয়াম বলে একজন অর্থনীতিবিদ, সেও আমার সাথে অক্সফোর্ড এবং আইএমএফে ছিল। সে দেখিয়েছে যে ভারতীয় যে প্রবৃদ্ধির হার দেখাচ্ছে 7%, এটা আসলে 2% কাছাকাছি। বাকিটা এটা ভুয়া, এটা এস্টিমেট করা। যে নন ফর্মাল সেক্টর, যেটা কারখানা এবং বিভিন্ন ফ্যাক্টরির আউটপুট দেখানো যায়, কিন্তু নন ফর্মাল সেক্টর, ছোট সেক্টরটা, রাস্তায় যে লোকরা কাজ করে, এই সেক্টরের জিডিপিটা অনুমান করা হয় এবং এখানে অনেক গাফিলতি আছে। এবং সে দেখিয়েছে যে এটা মোর অর লেস টোটালি বোগাস। 7% না, ভারতের প্রবৃদ্ধির হার 2%-এর কাছাকাছি। বাংলাদেশে ওরকমই হবে, 6-7 তো হবে না, 2-এর মতো হবে। ইনফর্মাল সেক্টর যেটাকে বলে, সেটা বাংলাদেশে সেটার এস্টিমেট করা হয় গত বছরের জিডিপির উপরে ভিত্তি করে। তো এটা সার্কুলারিটি অফ এস্টিমেশন আছে, একটা বিরাট একটা টেকনিক্যাল প্রবলেম আছে।
এই টেকনিক্যাল প্রবলেমটা লোকে এড়িয়ে যায়, সেজন্য এটা শুনতে ভাল লাগে যে বাংলাদেশে ভালো প্রবৃদ্ধির হার আমরা দেখছি। কিন্তু সাধারণ মানুষ তারা বুঝতে পারে, যারা না খেয়ে আছে, যারা বাচ্চাদেরকে খাওয়াতে পারছে না, যারা বেকার, যারা জিনিসপত্রের দাম তারা মানে ঊর্ধ্বগামী দেখছে, তারা মানে আকাশচুম্বা হয়ে গেছে, এই জিনিসটা তারা বুঝে যে এই প্রবৃদ্ধির হার এগুলো সব ভুয়া, এই ভুয়া সরকারের ভুয়া পরিসংখ্যান কেউ বিশ্বাস করে না। বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাংকের এখন অর্থনৈতিক এবং রাজনৈতিক সম্পর্ক যদি আমাদেরকে জানাতেন। আমার এটার কোনো ডিটেলস আমার জানা নাই, কিন্তু আমি আপনাকে বলতে পারি যে বিশ্বব্যাংক এবং IMF এর উপরে একটা প্রেশার থাকে তাদের বোর্ড থেকে, এক্সিকিউটিভ বোর্ড থেকে। এক্সিকিউটিভ বোর্ডের ভোট হয় কোটা হিসাবে, সবচেয়ে ধনী দেশ সবচেয়ে বেশি ভোট পায় এবং গরিব দেশে কম ভোট পায়। আমেরিকার ভোট হলো 16.6%, বাংলাদেশের বোধহয় 0.3%, 0.3% এরকম আমাদের কোটা, আমাদের ভোট। তো একটা প্রেশার থাকে লেন্ডিংয়ের জন্য। তো যে কোনো দেশকে তারা পয়সা তারা এই লোন দিচ্ছে। এবং আমার এটা অবশ্য আমিও আপনার সাথে এটার ব্যাপারে চিন্তিত যে এরকম একটা দুর্নীতিগ্রস্ত একটা সরকারকে টাকা দেওয়া মানে টাকা দিয়ে তারা তো অনেক টাকা অপচয় করবে এবং দুর্নীতিতে তারা তো বিদেশে পাচার করবে। কিন্তু আমাদের দেশের মানুষকে সামনের 30 বছর ধরে এই টাকাটা শোধ করতে হবে। তো এটা তো মানে একটা দীর্ঘমেয়াদী একটা অভিশাপ আমাদের উপরে বিশ্বব্যাংক আর IMF আমাদের উপরে দিয়ে যাচ্ছে। অনেকে বলেন আপনার মতো স্মার্ট সুশিক্ষিত মানুষের রাজনীতি থেকে সরে যাওয়ার বাংলাদেশের ক্ষতি হয়েছে, আপনি কি বলবেন? আমি ঠিক সরে যাইনি, একটু আপাতত আমি মানে একটা ব্রেক নিচ্ছি। আমার মূলত আমার 5 বছর আমি চাকরি করিনি, আমার কোনো ব্যবসা নাই। সো আমাকে কিছুদিন চাকরি করে আবার টাকা সঞ্চয় করে তারপরে আবার রাজনীতিতে ফেরত আসার ইচ্ছা। ব্যাপারটা হলো বাংলাদেশে লোকে রাজনীতি করছে তাদের পেশাগত মানে ইনকামের উপরে তারা চলে না। এখন কিভাবে তাদের চলে এটা একটা প্রশ্ন। আমি আমার সঞ্চয়তে চলেছি, আমি IMF-এ ভালো বেতনে চাকরি করেছি, আমার সঞ্চয় 5 বছরে মোটামুটি এখন অনেক কমে আসছে, এই কারণে আমাকে চাকরি করতে হচ্ছে। যারা এখন সরকার থেকে সাবসিডি পায় বা থেকে বা অন্য কোনো মোসাদ থেকে যারা টাকা নেয়, তাদের জন্যে খুব সহজ কন্টিনিউ করা, রাজনীতি করা। কিন্তু আমি হালালভাবে পয়সা উপার্জন করেছি এতদিন, আমি আবার চাকরিতে টাকা উপার্জন করে আবার রাজনীতির জন্যে আমি দেশে আসব, দেশে কাজ করার জন্য আসছি। সো আমার এখনও কাজ করার সুযোগ হয়নি, যদি আল্লাহ তাআলা সুযোগ দেন তাহলে। বাংলাদেশের রাজনীতিতে আপনার একটি গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে, দীর্ঘদিন পর আপনি দেশে ফিরেছেন। বাংলাদেশ নিয়ে পশ্চিমা বিশ্বের অবস্থান কি আগের মতোই আছে? দেশে এই ব্যাপারে অনেক হতাশ মানুষ। তারা অনেক কিছু আশা করছিল, 7ই জানুয়ারি নির্বাচন সোকল্ড এই ফ্রডের পর তারা ভাবছিল যে পশ্চিমা দেশে স্যাংশন আসবে এবং সরকার পতনের মানে একটা পর্যায়ে জিনিসটা ঘটে যাবে। এটা হয়নি। এখন ব্যাপারটা খুব সহজ, তারা তাদের সুবিধা মতো কাজ করবে। আমেরিকার উপরে টোটালি ভরসা করা, তারা আপনার সুবিধার জন্যে তারা গণতন্ত্র রক্ষা করবে বাংলাদেশে, এটা বোধহয় আশা করা একটু বেশি। তারা তাদের স্বার্থে এই কাজটা করবে। আমার বিশ্বাস যেটা হবে, কিন্তু এটা অন্য কারণে হবে। এই সরকারের পতন হবে, অর্থনীতিতে একটা ধস নেমে এই সরকারের পতন হবে। যেমন 74-75 হয়েছিল, ঠিক সেভাবে একটা ঘটনা ঘটবে। আমরা এখন এই মুহূর্তে সাধারণ মানুষের দুঃখ দুর্দশা দেখে মনে হচ্ছে একটা দুর্ভিক্ষের দিকে দেশ যাচ্ছে। এবং দুর্ভিক্ষের কথা আমি তুলছি না, প্রথম শেখ হাসিনাই উনি এটা উচ্চারণ করেছেন যে দুর্ভিক্ষের একটা সম্ভাবনা আছে।
তো দুর্ভিক্ষের সম্ভাবনা উনি যখন আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন, আমরা এটা সবাই বলতে পারি যে এটা হওয়ার একটা সম্ভাবনা আছে। ওনার বাবা এই দুর্ভিক্ষ একটা উপহার দিয়েছিলেন দেশকে। প্রায় 20 লক্ষ লোক মারা গেছিল তখন 74-এ, 20 লক্ষ মানুষ না খেয়ে মরে গেছিল। এইবার কত হবে আমি জানি না, কিন্তু এটা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং খুব বেশি দিন বাকি নেই।